নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা গত পর্ব শেষ করেছিলাম প্রশ্নচিহ্ন দিয়ে। তারপর কি হলো? হ্যাঁ, রবার্ট ক্লাইভের কাছে ধরা পড়েছে মরিয়ম বেগম। মরিয়ম বেগম অ্যারেস্ট হয়েছে। কিন্তু সত্যি কি মরিয়ম বেগম অ্যারেস্ট হয়েছে? নাকি ছোট রানী অ্যারেস্ট হয়েছে? আসুন শুনে নিই আজকের পর্বটি। তারপর কি হলো? উদ্ধব দাস সেই গল্প এসে শুনত মরালির সামনে বসে। আর বেগম মেরি বিশ্বাস কাব্য লিখত। সে বলতো, তারপর তারপর কি হলো? ক্লাইভ সাহেব উদ্ধব দাসকে বড় খাতির করত, বড়ই ভালোবাসত তাকে। বলতো, পোয়েট, তুমি নবাবকে গান শোনাতে পারলে না, কিন্তু আমি তোমার গান শুনেছি। তুমি তো মেরির জীবন কাহিনী লিখছ, কিন্তু আমার জীবন কাহিনী কে লিখবে? আশ্চর্য না আশ্চর্য! ইতিহাসে কে কার কাহিনী লেখে? সে ক্লাইভ সাহেবই কি জানতো একদিন তারও কাহিনী লিখবে উদ্ধব দাস? উদ্ধব দাসকে একদিন সাহেব জিজ্ঞেস করেছিল, লাইফের মানে কি পোয়েট? তার মানে? উদ্ধব দাস বুঝতে পারেনি প্রশ্নটা। সাহেব বলেছিল, আমি এত যুদ্ধ করলাম, এত কাণ্ড করলাম, অথচ মনে হয় এই যেন আমার ঠিক হলো না। আমি ন্যায় করলাম কি অন্যায় করলাম বুঝতে পারছি না। আমি গরিব ছিলুম, বড় লোক হয়েছি, কিন্তু তবুও মনে হয় ঠিক যেন এই জীবনটা আমি চাইনি। বলতে পারো পোয়েট, কেন এমন হয়? উদ্ধব দাস বলতো, দেখুন প্রভু, মানুষ যখন জন্মায় তখন সে কাঁদে, আর সবাই হাসে। ক্লাইভ বলতো, তা তো বটেই, মানুষ জন্ম হলেই কান্না দিয়ে শুরু হয় তার জীবন, কিন্তু যখন সে চলে যায় তখন আর সবাই কাঁদে, সেই কেবল হাসতে হাসতে চলে যায়। যে তেমন করে হাসতে হাসতে চলে যেতে পারে সেই মানুষের জীবনই তো সার্থক প্রভু। কথাটা ক্লাইভ সাহেবের ভালো লেগেছিল, আর সেই দিন থেকেই মরালি দেখেছিল ক্লাইভ সাহেব কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। নবাব সিরাজ উদ্দৌলার শেষ জীবনটা দেখেনি সে, শুধু কানে শুনেছিল। সে বড় মর্মান্তিক শেষ। সমস্ত মুর্শিদাবাদ সেদিন কান্নায় ভেঙে পড়েছিল। সেদিন কোথায় ছিল এই উদ্ধব দাস, আর কোথায় ছিল সে নিজে? আরও মনে পড়ে সেই রাত্রের কথা। সেই রাত্রে তার মান সম্ভ্রম সব কিছু জলাঞ্জলি দিয়ে সে ছুটে গিয়েছিল জগৎ শেঠজির বাড়িতে। কে যেন তার কানে কানে বলে দিয়েছিল সেই রাত্রেই তার চরম সর্বনাশ হবে। জগৎ শেঠজি বলেছিলেন, আপনি যান বেগম সাহেবা, আমি আপনার স্বামীর কাছে খবর পাঠাবো। কিন্তু কে তার স্বামী? কোথায় তার স্বামী? যে মেয়ে স্বামীর হাত থেকে পালিয়ে বেঁচেছিল তাকে কেমন করে অন্য লোকে উদ্ধার করবে? তাই তানজামটা আবার মহিমাপুর থেকে তাকে নিয়ে ফিরে এসেছিল। মহিমাপুর দিয়ে ফিরে আসবার সময় দেখেছিল সেই ভোরবেলা কাশিমবাজার কুঠি থেকে সাহেবেরা ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোচ্ছে। মুখ বাড়িয়ে মরালি বেহারাদের জিজ্ঞেস করেছিল, ওরা কারা রে? কারা ওরা? বেয়ারারা তানজাম থামিয়ে খবর এনে দিয়েছিল, ও হলো ওয়ার্ড সাহেব আর উমিচাঁদ সাহেব, বেড়াতে বেরিয়েছে। কেমন যেন সন্দেহ হয়েছিল মরালির। এমনটা তো হবার কথা নয়। তারপর আর দাঁড়ায়নি সেখান থেকে চলে গিয়েছিল সোজা একেবারে মতিঝিলে। মতিঝিলে তখন সব শান্ত, সব নিঝুম। সেইখানে গিয়ে তানজাম ছেড়ে দিয়েছিল। বিহারাদের বলে দিয়েছিল সোজা গঙ্গার ঘাটের দিকে যেতে। ঝালর দেওয়া তানজাম। ঝালো ঢাকা থাকলে কারোর জানবার কথা নয় ভেতরে কে আছে। মরালি বলে দিয়েছিল কেউ যদি জিজ্ঞেস করে তো বেহারারা যেন বলে দেয় মরিয়ম বেগম সাহেবা কলকাতার দিকে চলে গেছে। গঙ্গার ঘাটে নিজামতের নবাবী বজরা সাজানো থাকে সার সার। নবাব যখন খুশি গিয়ে হাজির হতে পারে সেখানে। আর হঠাৎ যদি নবাবের ইচ্ছে হয় বিহার করবার, তো বজরা ছেড়ে দিতে হবে, তখন আর দেরি করা চলবে না।
খালি তানজামটা সেইখানে গিয়ে থামল। তখন বেশ অন্ধকার, গম গম করছে অন্ধকার। তখন চেহেল সুতুনের নহবতখানায় ইনসাফ মিয়া সুর ধরেনি। তানজামটা গিয়ে থামতেই বজরার মাঝি মল্লা টের পেয়েছে। কে কে রে? মাঝি মল্লারা তাড়াতাড়ি দাঁড় নিয়ে তৈরি হয়ে পড়েছে। হয় নবাব এসেছে, নয়তো নবাবের বেগম সাহেবা। তানজাম নামল, কিন্তু ভেতর থেকে কেউ নামে না। বেহারারা মাঝির কাছে গিয়ে কানে কানে কি যেন বললে, আর মাঝি মল্লারাও তৈরি হয়ে বজরা ছেড়ে দিলে। সেই ভোররাত্রে মুর্শিদাবাদের গঙ্গার ঘাট থেকে খালি বজরাটা বদর বদর বলে পাল তুলে কাছে খুলে দিলে। কথাটা যেন কেউ জানতে না পারে মিয়া সাহেব, মরিয়ম বেগম সাহেবার হুকুম, দেখো। মাঝি বললেন, ভাই সাহেব, কেউই জানবে না। তারপর তানজামটা আবার মুখ ঘোরালো, আবার ফিরতে লাগলো চেহেল সুতুনের দিকে। কিন্তু ফেরবার মুখে বশির মিয়া নজর পড়ে গেছে। বশির মিয়া ফিরছিল মোহরার সাহেবের হাভেলি থেকে। কেমন যেন সন্দেহ হলো তানজামটা দেখে। এই তানজামটাকেই তো দেখেছে সে জগৎ শেঠজির বাড়ির চবুতরে, আবার এখন দেখছে গঙ্গার ঘাটের কাছে। কি ভাই সাহেব, কার তানজাম যাচ্ছে? বেগম সাহেবার মিয়া সাহেব, বেগম সাহেবার। কোন বেগম সাহেবার? মরিয়ম বেগম সাহেবার। মরিয়ম বেগম সাহেবা সার করতে গেল কলকাতায়। তাজ্জব হয়ে গেল বশির মিয়া। মরিয়ম বেগম সাহেবা? মরিয়ম বেগম সাহেবা সায়র করতে গেল কলকাতায়? তবে তো মতলব ধরা গেছে। এতক্ষণ জগৎ শেঠজির বাড়িতে ছিল, এতক্ষণ ওয়ার্ড সাহেব আর উমিচাঁদ সাহেবও ছিল সেইখানে। তাহলে কি সব তালাশ পেয়ে গেল নাকি বেগম সাহেবা? তালাশ পেয়ে কলকাতায় খবর দিতে গেল? সঙ্গে আর কে গেল ভাই সাহেব? সঙ্গে বাঁধি গেল, আর কে যাবে? তবা তবা। বশির মিয়া আর দাঁড়ালে না সেখানে। দূর থেকে দেখা গেল নিজামতের বজরাটা তখন অন্ধকার মাঝ গঙ্গাতে পাল তুলে দিয়ে শোঁ শোঁ করে এগিয়ে চলেছে। সোজা সেখান থেকে বশির মিয়া একেবারে মোহরার সাহেবের বাড়ির দিকে ছুটল। কিন্তু পথেই দেখা ফিরিঙ্গি কোম্পানির হরকড়ার সঙ্গে, সে ফ্লেচার সাহেব। বশির মিয়া বললে, কি সাহেব, এত রাত্রিরে কোথায় চলেছ? ক্যালকাটায়। বশির মিয়া বললে, আরে আমাদের মরিয়ম বেগম সাহেবাও যে তোমাদের ক্যালকাটায় গেল। কেন? হোয়াই? তা তো জানি নে, সাহেব মতলব উদলব কিছু আছে। ফ্লেচার সাহেব কি যেন ভাবলে, তারপর ঘোড়াটার মুখ ঘুরিয়ে নিয়ে বললে, যাই, ওয়ার্ড সাহেবকে খবরটা দিয়ে আসি গিয়ে। এই বলে ফ্লেচার সাহেব চলে গেল। কিন্তু বশির মিয়াও আর সেইখানে দাঁড়িয়ে থাকতে পারলে না। মোহরার সাহেবকে খবরটা দিলে খুশি হবে, অনেক গালাগালি দিয়েছে ফুপা সাহেব। এই খবরটা দিলে এইবার তাকে খুশি করা যাবে। ভোররাত্রি খবরটা এলো। জগৎ শেঠজির বাড়িতে যা কিছু সলা পরামর্শ হয় সব রাত্রেই, বেশি রাত্রেই তার কাজ কারবার। মোঘল আমলে যখন নবাব বাদশারা রাত্রের আসরে নাচের আর গানের তালে বিভোর হয়ে থাকে, তখনই শুরু হয় আমির ওমরাওদের কাজের পালা। দিনের বেলায় যে কাজ সেই কাজ প্রকাশ্য কাজ, সেখানে শুধু আইন কানুনের বাধা পথে চলাফেরা, ঠিক জায়গায় ঠিক লোককে তসলিম জানানো, ঠিক ঠিক সহবত, ঠিক ঠিক নজরানা। তখন আদব কায়দায় কোনো ভুল নেই। তখন যার যা তগমা নিয়ে, চাপরাস নিয়ে ঠিক ঠিক ব্যবহার। কিন্তু রাত্রের বেলাতেই আসল রূপ তাদের। তখন কাকে ওঠাতে হবে, কাকে নামাতে হবে, কাকে বধ করতে হবে, কাকে খেতাব দিতে হবে, এই সব মতলব চলে। শেষ রাত্রের দিকে ঘুমিয়ে পড়েছিলেন জগৎ শেঠজি। অনেক সম্পত্তির মালিক হলে ঘুম থাকার কথা নয়। সম্পত্তি যত ভারী হয়, ঘুম তত পাতলা হয়ে আসে। পেট ভরে ঘুমোয় জগৎ শেঠজির ঝি, চাকর নকর, চোপদার বর্দার, বেহারার সুইকর সবাই। তারা খেতেও যেমন, ঘুমোতেও তেমনি। কিন্তু সেই দিন ডাকাডাকিতে তাদেরও ঘুম ভাঙল। ভিখু শেখ খবর পাঠালে সদরে, সদরের লোক খবর পাঠালে অন্দরে, আর অন্দরের লোক খবর পাঠালে অন্তঃপুরে। কি খবর?
খবর শুনে জগৎ শেঠজির আর শুয়ে থাকা হলো না। গোসলখানায় ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। তখনও ভালো করে ভোর হয়নি। অত্যন্ত চুপি চুপি কথা, অত্যন্ত আস্তে আস্তে। কি খবর? মেহেদী নেশা সাহেব একেবারে নিজেই সরাসরি চলে এসেছে। মনসুর আলী মেহেরের মোহর সাহেব নিজে ঘুম থেকে উঠে মেহেরবানি করে তাকে খবরটা দিয়ে গেছে। এই সময় আর কারোর উপর নির্ভর করা যায় না। নবাব সব টের পেয়ে গেছে। মরিয়ম বেগম সাহেবাকে নবাব ভোর রাত্রেই কলকাতায় পাঠিয়ে দিয়েছে। সে কি, বেগম সাহেবা যে আমার বাড়িতেই রাত্রে এসেছিল, আমার সামনে অনেক কান্নাকাটি করলে। আমি তাই শুনে তখনই হাতিয়ারগড়ে লোক পাঠিয়ে দিলুম। সে লোক চলে গেছে নাকি? হ্যাঁ, তাকে হাতিয়ারগড়ে ছোট মশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েই তো আমি ঘুমোতে গেলুম। বলে দিলুম যত তাড়াতাড়ি পারো ছোট মশাইকে গিয়ে খবরটা দেবে। মেহেদী নেশা সাহেব বলে, আপনি এত সহজে শয়তানি ধাপ্পাবাজিতে ভুললেন জগৎ শেঠজি? ওদিকে উমিচাঁদ আর ওয়ার সাহেবও কাশিমবাজার কুটি ছেড়ে পালিয়েছে। সে খবর নবাবের কানে উঠেছে। কি করে গেল কানে? তোমাদের চর বেইমানি করেনি তো? না শেঠজি, আমার লোক বেইমানি করবে না। তাহলে নবাব টের পেল কি করে? নবাবকে কে খবর দিলে? মেহেদী নেশার বললে, কে আবার? মরিয়ম বেগম সাহেবা। তাহলে কি ক্লাইভ সাহেব এখনো কলকাতায় আছে? ক্লাইভ সাহেবের তো 12ই জুন তারিখে মুর্শিদাবাদে রওনা দেবার কথা। মেহেদী নেশার বললে, কি জানি, আর তো কোনো খবর পাবারও উপায় নেই। কাশিমবাজার কুঠিতে যে লোক খবরাখবর আনতো সে তো আর এখানে আসবে না। তাহলে মির্জাফর সাহেব কোথায়? তার হাভেলিতে। মির্জাফর সাহেব কি জানে যে মরিয়ম বেগম সাহেবা কলকাতায় পালিয়ে গেছে? মেহেদী নেশার বলে, তা তো জানি না, বোধহয় খবর পাননি। তাহলে তুমি এক্ষুনি গিয়ে তাকে খবরটা দাও। ক্লাইভ সাহেবের সঙ্গে মির্জাফর সাহেবের যে চিঠি চলেছে তা যদি বেগম সাহেবের হাতে পড়ে তাহলে সব ফাঁস হয়ে যাবে। তাহলে যে একসঙ্গে সকলের কোতল হয়ে যাবে। ইয়া লুতুফ খাঁকেও খবরটা দিয়ে এসো। সকলকেই সাবধান হওয়া দরকার। বড় সন্দেহের, বড় সাবধানের, বড় সতর্কতার সেই দিনগুলো, সেই রাতগুলো। মেহেদী নেশা সাহেবের চলে যাওয়ার পরেও জগৎ শেঠজি কিছুক্ষণের জন্য চুপচাপ করে বসে রইলেন। শুধু তো মসনদের পরিবর্তন নয়, মসনদের সঙ্গে সঙ্গে যে সমস্ত মুর্শিদাবাদে ওলট পালট হয়ে যাবে। সর্পরাজ খাঁর মৃত্যুর পর যেমন করেছিল আলীবর্দী খাঁ, তেমনি কড়া হাতে সমস্ত কিছুর দখল নিতে হবে। ফৌজের লোকেরা এখনও কিছু জানে না। তারা জানবার আগেই সব হাসিল করতে হবে। সেখানে মীরবক্সি হয়ে মোহনলাল এখনও নবাবের দলে রয়েছে। কিন্তু আর কতদিন? একদিন না একদিন তো খবর আসবেই। আর খবর ঠিক এসে পৌঁছবে যে ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন সাহেব মুর্শিদাবাদের দিকে সেপাই কামান জাহাজ নিয়ে এগোচ্ছে। তখন নবাবের ঘুম ভাঙবে। তখন নবাব জগৎ শেঠজিকে ডেকে পাঠাবে। আস্তে আস্তে দিন হলো। জগৎ শেঠজি সকাল থেকেই অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো খবর এলো না। সারাটা দিন বড় অস্বস্তিতে কাটল। জগৎ শেঠজির দপ্তরে কানুনগো আর সেরেস্তা আর গোমস্তার দল আবার যথারীতি কাজ করতে এলো। জগৎ শেঠজিও সকালবেলা দপ্তরে গেলেন। চোখের সামনে হিসেবের খাতা। খাতার পাতায় অঙ্কের অক্ষরগুলি অনেকগুলো শূন্য বুকে করে তার দিকে হাঁ করে চেয়ে রইল। এ যেন অঙ্ক নয়, অঙ্কের পাহাড়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শূন্যের অঙ্ক যেন হঠাৎ চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেল। একদিন নবাব বাদশার প্রয়োজনেই জগৎ শেঠের সৃষ্টি হয়েছিল, আর এখন যেন আবার নবাব বাদশার সৃষ্টি হলো জগৎ শেঠের জন্য। সুদের অঙ্ক যেন নিয়ম করে বাড়ছে না, সুদ কমে গিয়ে যেন আসলে গিয়ে ঠেকতে চাইছে। তবে আর কিসের জন্য জগৎ শেঠগিরি? তিনি যদি জগৎ শেঠ, তো নবাব কেন তাকে হুকুম করে? হঠাৎ পাতার ওপর অঙ্কের শূন্যগুলো যেন তাকে চড় কষাতে লাগলো। যেন অঙ্ক নয়, নবাব। নবাব যেন খাতার পাতায় কামানের গুলি ছুঁড়ে দিয়েছে।
অথচ এই অঙ্কগুলো যদি না থাকতো, কোথা থেকে নবাবিয়ানা আসতো? কোথা থেকে চেহেল সুতুন আসতো? কোথা থেকে মতিঝিল, বেগম, মসনদ, তানজাম, হাতি, কামান, গোলাগুলি এসব আসতো? সমস্ত রাস্তাটা তিনি কান পেতে রইলেন। কই, কেউ তো কিছুই বলছে না। কেউ কি জানে না যে ক্লাইভ সাহেব ফৌজ নিয়ে মুর্শিদাবাদে আসছে? কেউ কি জানে না এইবার থেকে মির্জাফর খাঁ নিজের বিছানা পাতবে চেহেল সুতুনে, নিজের দরবার বসাবে মতিঝিলে? প্রতিদিন এমনি করেই এই রাস্তা দিয়ে জগৎ শেঠজি দপ্তরে যান। জগৎ শেঠজির পালকি দেখলেই মুর্শিদাবাদের লোক তাকে উদ্দেশ করে মাথা নিচু করে হাত জোড়ো করে প্রণাম করে। রাস্তার লোক সসম্ভ্রমে দুই পাশে সরে দাঁড়ায়। অঙ্কের শূন্যগুলো তার বাড়ির লোহার সিন্দুকের ভেতরে থাকে। শুধু তিনি যান দপ্তরে, আর দপ্তরের হিসেবের খাতার পাতায় নিজের চোখে সেই শূন্যগুলোকে দেখেন আর নিশ্চিন্ত মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সবই ঠিক আছে। টাকা পয়সা করাক্রান্তির কূট ভগ্নাংশটা পর্যন্ত তার খাতায় ঠিক ঠিক লেখা থাকে। সে নবাব যাই বলুক, ওই হিসেবের খাতার শূন্যগুলোর জন্য নবাব মুর্শিদাবাদের নবাব, আর বাদশাহ দিল্লির বাদশাহ। একটা শূন্যও যদি খাতা থেকে কম পড়ে তো নবাবের মতিঝিলের একটা মশাল সঙ্গে সঙ্গে নিভে যাবে। চেহেল সুতুনের খাবার থালার সঙ্গে সঙ্গে একটা পদ কমে যাবে। যতক্ষণ জগৎ শেঠজি আছেন ততক্ষণ নবাবও আছেন, আর শুধু আছেই নয়, সগৌরবে সবিক্রমে আছেন। হঠাৎ বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে একটা গুঞ্জন কানে এলো। কিসের গুঞ্জন ওটা? ওটা কিসের কোলাহল? গুঞ্জনটা ক্রমেই যেন কোলাহলে পরিণত হলো। জগৎ শেঠজি বাইরে মুখ বাড়ালেন, সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেলেন। এরা এরা কারা? এ কি কোম্পানি সেপাই? সেপাইরা বন্দুক নিয়ে ঢুকে পড়েছে নাকি? মুর্শিদাবাদে কখন এলো? আজ তো 12ই জুন। এত শিগগির ওরা এসে গেল এখানে? চোখের সামনে যেন চকচক ঝকমক করে উঠল সেপাইদের তলোয়ারগুলো। তলোয়ার উঁচিয়ে তারা ছুটে আসছে ভেতরের দিকে, মতিঝিলের দিকে, চেহেল সুতুনের দিকে। জগৎ শেঠজি চিৎকার করে তাড়া দিলে বেহারাদের, চল চল চল, জলদি চল, জলদি। কিন্তু ইতিহাসের চেয়ে জলদি আর কে চলতে পারে? ইতিহাসের পালকি লক্ষ লক্ষ সূর্যের বেহারারা চালায়। তারা ভোরবেলা পূব দিক থেকে ওঠে আর রুদ্ধ নিঃশ্বাসে আকাশ পরিক্রমা করে। তাদের গতির সঙ্গে কে পাল্লা দেবে? কোন জগৎ শেঠের এত ক্ষমতা? তুমি জগৎ শেঠ হতে পারো, কিন্তু আমি ব্রহ্মাণ্ড শেঠ। এই বিশাল বিরাট ব্রহ্মাণ্ডে তুমি কতটুকু? তোমার কত টাকা আছে যে তুমি আমার সঙ্গে পাল্লা দেবে? তুমি আজ নবাবকে হটিয়ে দিচ্ছ, কিন্তু এ কথা কি তুমি জানো যে তোমাকেও একদিন আরেকজন হটিয়ে দেবে? সেদিন তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার খ্যাতি তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বিত্ত সম্পত্তি আত্মীয়রাও তোমাকে পরিত্যাগ করবে। সেদিন কোনো রবার্ট ক্লাইভ কোনো কোম্পানির ফৌজ নিয়েও আর রক্ষে করতে পারবে না তোমাকে। সেদিন রবার্ট ক্লাইভের মতোই তুমিও মুছে নিঃশেষ হয়ে যাবে চিরকালের মতো। জগৎ শেঠজি একেবারে চমকে উঠেছেন নিজের নামটা শুনে। কে কে ডাকলে আমাকে? সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, না না, আমি কেউ নই, আমি কিছুই নই, আমি কারোর দলে নই। আমার সঙ্গে মির্জাফর, অমিচাঁদ, ক্লাইভ, ওয়াটসন কারোর কোনো সম্পর্ক নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমার গলায় বড় লাগছে। আমি মেহেদি নেসার, আমায় চিনতে পারছেন না? এতক্ষণে যেন হুঁশ হলো। চারিদিকে চেয়ে দেখলেন জগৎ শেঠজি। এ কোথায় তিনি? এ তো রাস্তা নয়, এ তো তার নিজের ঘর। এ তো তিনি তার নিজের ঘরেই বসে আছেন, আর তার সামনে দাঁড়িয়ে মেহেদি নেসার সাহেব। মেহেদি নেসার বললে, মির্জাফর সাহেবকে নবাব বন্দি করেছে, সে কথাই আপনাকে বলতে এসেছি। মির্জাফর খাঁকে ধরেছে?
হ্যাঁ। জগৎ শেঠজি বললেন, তাহলে তো আমাদের সকলকেই ধরবে, আমাদেরও বন্দি করবে। মেহেদী নেশার বললে, আপনার কথা শুনে আমি সকালে গিয়েছিলাম মির্জাফর সাহেবের বাড়ি। সেখানে গিয়েই দেখি নিজামতের সেপাইরা বাড়ি ঘেরাও করে ফেলেছে। তখন আর এখানে আসতে পারিনি, এখন এলাম। জগৎ শেঠজি কী বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। মেহেদী নেশার বললে, অত ভাবনার কিছু নেই, ওদিকে মরিয়ম বেগম সাহেবাকেও ধরে ফেলেছে ক্লাইভ সাহেব। সে কি? হ্যাঁ হ্যাঁ, মরিয়ম বেগম সাহেবা কলকাতায় গিয়েছিল চালাকি করতে, যাতে ক্লাইভের ফৌজ মুর্শিদাবাদে না আসে। কিন্তু রাস্তাতেই ওয়াট সাহেব আর উমিচাঁদের নজরে পড়ে যায়। তারাই বেগম সাহেবাকে ক্লাইভ সাহেবের হাতে তুলে দিয়েছে। হঠাৎ বাইরের সদর ফটকে মতিঝিলের পেয়াদা এসে দাঁড়ালো। ভিখু শেখ জিজ্ঞেস করলে, কা হুয়া? নবাবের পেয়াদার সঙ্গে ভিখু শেখ একটু নরম করেই কথা বলে। জগৎ শেঠজির নামে পরোয়ানা আছে। ভেতরের দরবারে জগৎ শেঠজির হাতে পরোয়ানা পৌঁছতেই তিনি চমকে উঠলেন। যা ভেবেছেন তাই, পরোয়ানা তারও এসেছে। যখন তারও পরোয়ানা এসেছে তখন সকলেরই এসেছে। ওই মির্জাফর খাঁর এসেছে, ইয়ার লুতুফ খাঁর এসেছে, উমিজান সাহেবেরও এসেছে, মেহেদী নেশারের এসেছে, ইয়ারজান সাহেবেরও এসেছে। মেহেদী নেশারও দেখলে, দেখে খানিক্ষণ চুপ করে রইল। সব ফাঁস হয়ে গেল নাকি? এতদিনের সব ষড়যন্ত্র, সব আয়োজন, সব মতলব বিলকুল ফাঁস হয়ে গেল? জগৎ শেঠজি মেহেদী নেশারকে জিজ্ঞেস করলে, কে ফাঁস করে দিলে? মেহেদী নেশার সাহেবও কিছু বুঝতে পারছিল না, বললে, মরিয়ম বেগম সাহেবা সব ফাঁস করে দিতে পারে। কিন্তু তাই বা কী করে হয়? মরিয়ম বেগম সাহেবাকে তো ধরে ফেলেছে ক্লাইভ সাহেব। ধরে কোথায় রেখেছে তা জানি না। নবাবের মতিঝিলের পেয়াদা পরোয়ানা দিয়ে তখনই চলে গিয়েছিল। জগৎ শেঠজি বললেন, তাহলে আমি তৈরি হয়ে নিই, তুমি এসো। এই বলে জগৎ শেঠজি অন্দরমহলের দিকে চলে গেলেন। নবাবের পরোয়ানা বিধাতার পরোয়ানার চেয়ে কি কিছু কম জরুরি? ওদিকে ছোটমশাই চিঠি পেয়েই রওনা দিয়ে দিলেন হাতিয়ারগড় থেকে। এতদিন পর আবার ছোট বৌরানীকে পাওয়া গেছে, এ কি কম কথা নাকি? ধর্ম হয়তো গেছে, কিন্তু ধর্মের চেয়েও যা বড়, ধর্মের চেয়েও যা মহৎ, তার আকর্ষণ কি কিছু কম? হয়তো পুরুতমশাই বিধান দেবেন, বলবেন প্রায়শ্চিত্ত করতে হবে। মুসলমানের সঙ্গে ছোঁয়া লেপা করেছে, মুসলমানের রান্না খেয়েছে, সেটা কম অপরাধ নয়। হোক না বড় অপরাধ, কিন্তু তবু তো একবার দেখতে পাবেন তাকে। বড়গিন্নি আসবার সময় বলে দিয়েছিল, খবরটা পেলে আমাকে জানিও, আমি যাব মুর্শিদাবাদে। তা তুমি আবার কেন যাবে? বড়গিন্নি বলেছিল, আমি গিয়ে তাকে গোটা কত কথা জিজ্ঞেস করব। কি কথা বলোই না, সেগুলো না হয় আমি জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে হবে না, আমি তাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করব, পোড়ার মুখে জাত যদি বা দিয়েও থাকে, ধর্ম দিয়েছে কিনা। তার মানে জাত আর ধর্ম কি আলাদা জিনিস নাকি? বড়গিন্নি বলেছিল, ওসব তুমি বুঝবে না, সে তোমার বোঝবার দরকারও নেই। তুমি শিগগির যাও, যা হয় আমাকে জানিও, তারপর যা করবার আমি করব। এরপর আর কিছুই বোঝাবার চেষ্টা করেনি ছোটমশাই, সোজা তাড়াতাড়ি দাঁড় বেয়ে চলে এসেছিল মুর্শিদাবাদে। কিন্তু মুর্শিদাবাদে এসে মহিমাপুরের ঘাটে নেমেই কেমন যেন মনে হলো চারিদিক থমথমে ভাব। ঘাটের উপর মাঝি মল্লারা যেন কেমন অন্যমনস্ক। কি হলো ওদের? এমনটা তো হয় না। অন্যবারেও ওরা রাধাবাড়া করে, গান গায়, নামাজ পড়ে, আর কেউ বা কৌতূহলী হয়ে তার দিকে চায়। কিন্তু এবার কি হলো? মুর্শিদাবাদে কিছু হয়েছে নাকি? কিছুই বুঝতে পারলে না ছোটমশাই। বুঝতে পারলে মহিমাপুরের জগৎ শেঠজির হাবেলিতে এসে। জগৎ শেঠজির দেওয়ান সামনে ছিল, বলে, শেঠজি এখন বাড়িতে তো নেই। কোথায় গেলেন তিনি? আমি তো তার চিঠি পেয়ে এসেছি। দেওয়ানজি বললে, তা আমি জানি, তিনি গেছেন মতিঝিলে,
নবাবের পরোয়ানা এসেছিল। পরোয়ানা? কেন? পরোয়ানা কেন? দেওয়ানজি বললে, মির্জাফর খাঁ সাহেব ধরা পড়ে গেছেন। তা জানেন না আপনি? কবে? কখন? তাহলে সব ফাঁস হয়ে গেছে নাকি? হয়তো বা ফাঁস হয়েছে। সকলের নামেই পরোয়ানা বেরিয়েছে। ইয়া লুতুফ খাঁ, মেহেদি নেসার সাহেব, ইয়ারজান সাহেব, জগৎ শেঠজি, কেউই বাদ নেই। ছোটমশাই জিজ্ঞেস করলে, তাহলে কি হবে? দেওয়ানজি বললে, কি হবে এখন কিছুই বোঝা যাচ্ছে না। জগৎ শেঠজি না ফিরলে কিছুই বলতে পারছি না। আপনি বসুন, বিশ্রাম করুন, তারপর দেখা যাক কি হয়। নিজামতের অবস্থা বড় খারাপ। কেন? খারাপ কেন? খারাপ তো বটেই। কাশিমবাজার কুঠির ফিরিঙ্গিরা তো সব কুঠি ছেড়ে পালিয়েছে। পালালো কেন? দেওয়ানজি বললে, নিশ্চয়ই কোম্পানির হেড অফিস থেকে নোটিশ এসেছিল সেই রকম। নইলে কি আর এমন করে সব কিছু ছেড়ে কেউ পালায়? তাহলে ফিরিঙ্গিরা যুদ্ধটুদ্ধ বাঁধাবে নাকি? দেওয়ানজি বললে, আপনি বিশ্রাম করুন। জগৎ শেঠজি যদি আসে তার মুখ থেকেই সব শুনতে পাবেন। এই বলে দেওয়ানজি ঘর ছেড়ে ভেতরের দিকে চলে গেল। ওদিকে মতিঝিলের মধ্যে তখন দরবার বসেছে পুরোদমে। মুর্শিদকুলি খাঁর যা কিছু সম্পত্তি ছিল, সুজাউদ্দিন খাঁর আমলেই তার সবটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। তিনি ছিলেন বিলাসী মানুষ, অল্প টাকায় তা চলত না। তার কাছে টাকা ছিল হাতের ময়লা। বেগমদের নিয়ে দোল খেলেই লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিতেন এক রাত্রে। পরে জমানো টাকা, নিজের গতর নিজের মাথা ঘামিয়ে সে টাকা রোজগার করতে হয়নি, তাই টাকার উপর তার মায়া ছিল কম। কিন্তু আলীবর্দী খাঁ যখন নবাব হলেন তখন বাদশাহী পেশকশ দিতেই ফুতুর হয়ে গেলেন। তারপর আছে ঘুষ। দিল্লির বাদশার কাছে বাদশাহী সনদ আনা কি আর অত সহজ? ঘুষ না দিলে কি বাদশার মিনিস্টারদের কাছে পাত্তা পাওয়া যায়? আমির ওমরাওরা তো হাঁ করে বসেই আছে। আগে আমাদের প্রণামী দাও, তবে তুমি বাদশার কাছে পৌঁছতে পারবে। চিরকাল এই নিয়মই চলে আসছে, সুতরাং তোমাকেও সেই নিয়ম মানতে হবে। আর তারপর গেছে বর্গীদের হাঙ্গামা। টাকা না জল। বাংলাদেশে রক্ত নিগড়ে যা টাকা পাওয়া গেছে সবই গেছে বর্গী তাড়াতে। বর্গীরা যাবার পর মাত্র 3টি বছর রাজত্ব করেছিলেন আলীবর্দী খাঁ। 3 বছর পরেই ওপার থেকে ডাক এসেছিল তার। সিরাজউদ্দৌলা যখন নবাব হলো তখন নিজামতের ভাড়ারে মাত্র সেই কটা বছরের জমানো টাকা। সেই জমানো টাকা দিয়েই মির্জা মোহাম্মদের মসনদ আরম্ভ হয়েছিল। কিন্তু মির্জাফর আলীর ধারণা ছিল অন্যরকম। মির্জাফর খাঁ বলেছিল, আমি নবাব হলে টাকার অভাব হবে না আপনাদের আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে ক্ষতিপূরণ করব। কিন্তু ঠিক যখন সব তৈরি তখন এমন করে যে ধরা পড়ে যাবে তা কেউ ভাবতে পারেনি। ভোর থাকতেই নিজামতের ফৌজ গিয়ে মির্জাফর খাঁর বাড়িতে হামলা করলে আশেপাশের বাড়ি থেকে যারা ঘটনাটা দেখতে পেয়েছিল তারা যে যার বাড়ির ভেতরে গিয়ে আবার ঢুকল। নবাবীরা কখন কার উপর গিয়ে পড়ে তার কোনো ঠিক নেই। এর কান থেকে ওর কানে গিয়ে পৌঁছল কথাটা। চকবাজারের রাস্তায় তখন কানাকানি শুরু হয়ে গেছে। একজন বললে, নবাব মির্জাফরকে কোতল করে ফেলেছে বড় ভাইয়া। যারা শুনলে তারা অবাক হয়ে গেল। একজন ওরই মধ্যে আবার প্রতিবাদ করে উঠল, দূর, মির্জাফর সাহেবকে খুন করবে বাংলা মুলুকে এমন কেউ নেই। আরেকজন বললে, তাহলে মিরন সাহেব আছে কি করতে রে? মিরন সাহেব তো গুন্ডা, গুন্ডা কি ছেড়ে কথা বলবে? অন্য একজন বললে, আরে রেখে দে তো তোর মিরন গুন্ডার কথা। মিরন সাহেব আমাদের মতো ঘোট আদমিদের সঙ্গে গুন্ডামি করবে। নবাবের ফৌজের সঙ্গে গুন্ডামি করতে হিম্মত চাই। আর হিম্মত দেখাতে যাস নে মিরন সাহেবের কাছে, গুম খুন করে ছেড়ে দেবে তোকে। তা শেষকালে মিরন সাহসের সাহস আছে না নেই এই নিয়ে দুই দলে তর্ক বেঁধে গেল। তর্ক বাঁধলেই ভিড় জমে। আরে নবাব কি কম গুন্ডা নাকি? নবাবের ছোটবেলাকার গুন্ডামি যারা একদিন দেখেছে তাদের কাছ থেকে সেই সব দিনের ইতিহাস অনেক শুনেছে। নবাব মির্জা মোহাম্মদ কি গুন্ডামি কম জানে ভেবেছিস? নবাব নিজেই গুন্ডামি শেখাতে পারে তোদের। আমার চাচার কাছে শুনেছি,
নবাব বাচপান মেয়ে অরদের ধরে ধরে বজরায় পুড়ে হাওয়া খেতে বেরিয়েছে। সেই সব জামানা আমার চাচা দেখেছে। তুই কি জানিস? তুই তো সেদিনকার ছোকরা। ছোকরা কথাটা উচ্চারণ করতেই একজন রেগে উঠল। ছোকরা বললি কেন রে আমাকে? আমি কি তোর নকর? আমার বাপ তোর বাপের চেয়ে বেশি মাইনে পায় নিজামতে, তা জানিস? আর তারপর শুরু হয়ে গেল হাতাহাতি। ঘটনাটা ঘটছিল সারাফত আলীর দোকানের সামনে। আই ভাগিয়ে আসে, ভাগ যা। একজন বললে, হুজুর, শালা বলছে নবাব মিরনকে ভয় করে, নবাব ডরপোক আদমি, শরীফ আদমিকে গালাগালি দিচ্ছে বেউকুফ। কে শরীফ আদমি? কন হারামি বলেছে নবাব শরীফ আদমি? সারাফত আলীর গলা চড়ে উঠল। যা ইধার সে, हाजी अहमद का पोता कभी शरीफ हो सकता है? भाग यहाँ से, भाग जा तू। সারা মুর্শিদাবাদে এরকম চলে। কাজকর্ম না থাকলে যা হয় তাই। নতুন জামানার বাচ্চারা কেবল দিনভর চকের রাস্তায় বেত্তেমিজি আর বেলেল্লাগিরি করে বেড়ায়। তারা জন্ম হওয়ার পর থেকে দেখে আসছে খোসামত আর ঘুষ দিলে যে কাজ হয়, সত্যি কথা আর সততায় সেই কাজ হয় না। নিজামতে নকরি পেতে গেলে কারোর জামাই হওয়া চাই, কারোর ছেলে হওয়া চাই, কিংবা বা কারোর পোতা হওয়া চাই। আর তা যদি না হতে পারো তো ঘুষ দাও। আর ঘুষের কড়ি যদি তোমার না থাকে, তাহলে আমি রোমরাওদের মেয়ে মানুষ জোগাও। যে কাজ টাকা দিলে হাসিল হবে না, সেই কাজ মেয়ে মানুষ দিলে জলের মতো সোজা হয়ে যাবে। আর শুধু মুর্শিদাবাদই কেন, দিল্লির বাদশাকে কাত করতেও তো ওর চেয়ে বড় হাতিয়ার আর দোসরা কিছু নেই। যাদের বয়স 15-16 তারা দেখেছে গুণের কোনো কদর নেই। নিজামতে সবচেয়ে বেশি কদর ঘুষের, ঘুষের আর অরতের। আরে ইয়ার, আলীবর্দী নবাব কখনো খাজনা পাঠিয়েছে বাদশার দরবারে? নবাব সিরাজউদ্দৌলা কখনো পাঠিয়েছে? দুনিয়াদারি আলাক জিনিস। যা কোরআনে লেখা আছে ও সব কিছু বেত্তমিজ, যা গীতা রামায়ণে মহাভারতে লেখা আছে ও সব ঝুঠাবাদ। ওগুলো আমাদের মাদ্রাসা আর পাঠশালায় ওরা পড়ায় ওদের সুবিধের জন্য। ওরা চুরি করবে, বেত্তেমিজি করবে, আর আমাদের বলবে কোরআন পড়তে, গীতা পড়তে। দুনিয়াদারির কানুন বদলে গেছে ইয়ার। ওই কোরআন গীতা ভি বদলাতে হবে, নইলে তোমাদের কথা আর শুনবো না। ওদিকে যখন কোম্পানির সিলেক্ট কমিটির দপ্তরে হাজার হাজার মাইল দূর থেকে নতুন যুগের মানুষেরা সারা পৃথিবীতে নতুন বাজার খুঁজতে বেরিয়েছে, জেসাস ক্রাইস্টের ক্রস বুকে ঝুলিয়ে পৃথিবীর মানুষকে স্লেভ করে রাখতে এসেছে, তখন হিন্দুস্থানে বাদশার দরবারে ঘুষ না দিলে সনদ পাওয়া যায় না, মেয়ে মানুষ না দিলে খেলাত পাওয়া যায় না। তখন পণ্ডিত, মৌলবী, সাধু, ফকির, কোরআন, গীতার কোনো কদর নেই। কদর আছে শুধু সেলামের আর খোসামদের। আজ যেই নবাবের ভালো চায়, নবাব তার ভালো চায় না। যে নবাবের নজরে পড়তে পারবে, নবাব তারই ভালো চাইবে। আর সেই নজরে পড়বার জন্যে আমির ওমরাওদের প্রিয় হতে হবে, আমির ওমরাওদের খুশি করতে হবে, আমির ওমরাওদের খোসামত করতে হবে। কিন্তু খোসামত করবার লোকের সংখ্যাও তো আর কম নয়। তাদের সকলের ভিড় ঠেলে সামনে যাবে কেমন করে? আমার কি আছে যে আমাকে তুমি খাতির করবে? আমার টাকা নেই, আমার মেয়ে মানুষ নেই, আমার খোসামত করবার ক্ষমতাও নেই। তোমার কাজ পর্যন্ত পৌঁছতে পারবো এমন ক্ষমতাও আমার নেই। আমি থাকি মুলুকের এক প্রান্তে, সেখানকার ডিহিদার তালুকদার আমার কথা শুনবে কেন? আর অনেক কায়দা করে যদিও বা তাদের হাত করতে পারি, তবে বড় জোর তোমার মীর বকশির কাজ পর্যন্ত পৌঁছতে পারবো। কিন্তু তারপর কি তোমারই এমন সময় আছে যে আমি আমার আর্জি তোমার কাছে পেশ করতে পারবো? তোমার সময় কোথায়? আমার অভাব অভিযোগের কথা তুমি শুনবে? তোমার নিজের আরাম আছে, মর্জি আছে, অবসর আছে, আছে খেয়াল খুশি খেদমত। খোদা তালারও হয়তো সময় আছে মানুষের আর্জি শুনবার। কিন্তু নবাব বাদশার তো সময়ই নেই প্রজার কথা শুনবার জন্য। সে ভুগে ভুগে মরুক, সে জাহান নামে যাক, সে গোল্লাই যাক, তার কথা আমার কানে তুলো না। কানে তুললে আমার মেহফিলের মজা নষ্ট হয়ে যাবে।
আমার মসনদের মেজাজ খারাপ হয়ে যাবে। আমাকে তোমরা শান্তিতে থাকতে দাও। এমনি করেই পাঠান আমল পার হয়েছে, এমনি করেই মোঘল আমলও পার হতে চলেছে। কিন্তু আর বুঝি চলল না। ওদিকে শিখরা মাথা তুলে দাঁড়িয়েছিল, মারাঠারাও মাথা তুলে দাঁড়িয়েছিল। কিন্তু তারা তো নিজেদের মধ্যে ঝগড়া করে নিঃশেষ হয়ে যাবে। এইবার সাগর পার থেকে তোমরা এসেছ, তোমরাই আমাদের ভরসা, তোমরা আমাদের বাঁচাও সরকার। এবার থেকে তোমাদেরই সেলাম করব। সেলাম সরকার, সেলাম। সেদিন নবাব মির্জা মোহাম্মদের সামনে সবাই যথারীতি সেলাম করেই দাঁড়িয়েছিল। চিরকাল যারা সেলাম করার দলে, তারা দরকার হলে তোমাকে সেলাম করবে, কিন্তু আবার দরকার ফুরিয়ে গেলে অন্য লোককেও সেলাম করতে তাদের বাধবে না। অন্য সময় হলে মির্জা মোহাম্মদ বুঝত না, কিন্তু সেদিন বুঝল। একেবারে না বোঝাচ্ছে, দেরি করে বুঝল। হ্যাঁ, একেবারে না বোঝাচ্ছে, দেরি করে বোঝাও বোধহয় ভালো। সকালবেলাতেই ফৌজ পাঠিয়েছিল মির্জাফর আলীর হাভেলিতে। কোতোয়ালিতে হুকুম হয়েছিল মির্জাফর সাহেবকে হাতকড়া পরিয়ে দরবারে ধরে এনে হাজির করতে। কিন্তু খানিক পরে কি যে হলো, নবাব কোতোয়াল সাহেবকে ফিরে আসতে বললে, না, আমি নিজেই যাব মির্জাফর সাহেবের কাছে। যা কখনো হয়নি সেদিন তাই হলো। একদিন সেই রাস্তা দিয়ে মির্জা মোহাম্মদ কতবার খেলা করতে গেছে ওই হাভেলিতে। ছোটবেলায় খেলার জায়গা ছিল ওই হাভেলিটা। ওই বাড়ির প্রত্যেকটা ইটের সঙ্গে নবাবের পরিচয় ছিল একদিন। আলীবর্দীর খাঁর বোনের খসম মির্জাফর আলী। নানি বেগম বলে দিয়েছিল, ওর কাছে ছোট হতেও তো লজ্জা নেই মির্জা, ওতে তোর ইজ্জত যাবে না, বরং ইজ্জত আরও বাড়বে। মির্জা বলেছিল, কিন্তু তামাম মুর্শিদাবাদের লোক কি বলবে নানিজি? তারা বলবে আজ বিপদে পড়েছে বলেই নবাব মির্জাফর সাহেবকে আবার খোসামত করতে এসেছে। তা বলুক মির্জা, লোকের কথায় অত কান দিস নে। কিন্তু লোকের কথায় কান দিয়েই তো আমার এই দশা হয়েছে নানিজি। কি এমন দশা হয়েছে রে তোর, যে এমন করে কথা বলছিস? মির্জা বলেছিল, না নানিজি, মানুষের সম্মানে আর কখনো আঘাত দেব না ঠিক করেছি। এবার থেকে মানুষের মেজাজকেও সম্মান দেব আমি। তাহলে তাই যা, মির্জাফর সাহেবকে গিয়ে নিজে এখানে ডেকে নিয়ে আয়। প্রথমে মির্জাফর সাহেব অবাকই হয়ে গিয়েছিল মির্জাকে দেখে। হাসতে গিয়েও হাসি বেরোয়নি মুখ দিয়ে। অনেক দিনের অপমানের প্রতিশোধ নেবার ইচ্ছে হয়েছিল সঙ্গে সঙ্গে। কিন্তু মির্জার কথাই বুঝল যে বিপদে পড়লে মানুষ এমনি করেই মাথা নিচু করে। কিন্তু আমি দরবারে যদি না যাই, তাহলে কি তুমি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে? যদি তাই করতে চাও তো গ্রেপ্তারই করো। মির্জা বলেছিল, গ্রেপ্তার করবার ইচ্ছে থাকলে কি আমি আজ নিজে আসতুম আলী সাহেব? আমি কোতোয়াল পাঠাতুম। কিন্তু কোতোয়ালকেই তো পাঠিয়েছিলে আমার কাছে, কোতোয়ালকে ফিরে যেতে বললে কেন? তা বলে মানুষের কি ভুল হয় না? ভুল করেছি বলেই তো ভুলের খেসারত দিতে আমি নিজেই এসেছি আপনার কাছে। কিন্তু আমার কাছে কেন? মির্জা বললে, আমার আর কেউ নেই বলেই আপনার কাছে এসেছি। কিন্তু যারা তোমার নিজের লোক তারা কোথায় গেল? আমার নিজের লোক বলতে কার কথা বলছেন আপনি? কেন? যেদিন আমাকে দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সেদিন তো তাদের ওপরেই ভরসা করেছিলে। সেদিন তো তারাই তোমার নিজের লোক ছিল। কাদের কথা বলছেন? কারা তারা? কেন? তোমার নিজের শ্বশুর ইরাজ খাঁ, মোহনলাল, মীরমদন, আবার কারা? আমি নিজে আপনার বাড়িতে এসেছি। মুর্শিদাবাদের নবাব হয়ে আমি আপনার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইছি। তবুও আপনার রাগ যাবে না? মির্জাফর আলী বললে, আমার রাগ করাটাই দেখলে, আর তোমার অপমান করাটা বুঝি কিছুই নয়? দরবারে গিয়ে মোহনলালকে কুর্নিশ করার হুকুমটাও বুঝি রাগ করার পক্ষে যথেষ্ট নয়? আমি তো বলছি আমি ভুল করেছি। নবাব বলে কি আমি মানুষ নই? আপনি আমাকে আগে যা দেখেছেন আজ আমি তা নই, বিশ্বাস করুন। বাংলা মুলুকের ইতিহাস আমাকে একেবারে বদলে দিয়েছে। আমি আজ অন্য মানুষ। তার মানে?
মির্জাফর আলী সাহেব মির্জার মুখের দিকে মুখ ফেরাল। ঘরের চারিদিকের জানালা দরজা সব বন্ধ। এক্ষুনি বাংলার মসনদের মালিকের মুখখানা চিরকালের মতো বন্ধ করে দেওয়া যায়, তাহলে আর কোনো বাধাই থাকে না মসনদ দখল করার পথে। কিন্তু আলী সাহেবের মনে হলো, রাজনীতি কূটনীতি বটে, কিন্তু কূটনীতিরও একটা নীতি থাকা উচিত। সেই নীতি বলে যে তোমার খাদ্যদ্রব্য সামনে এলেও তাকে খেতে নেই, তার সামনে নির্লোভ অহংকার সাজতে হয়, নিষ্পাপ নিষ্কলঙ্ক সাজতে হয়। তাতে সুবিধে বই অসুবিধে নেই। আর যখন সমস্ত প্রকাশ হয়ে পড়েছে তখন নবাব তার কাছে এসেছে অনুশোচনা নিয়ে। খোদা তালার মর্জি একেই বলে, খোদা তালার দোয়া একেই বলে। হ্যাঁ, সত্যিই আমি অন্য মানুষ আলী সাহেব। যে মানুষ হোসেন কুলি খাঁকে খুন করেছিল, যে মানুষ নিজের মাসিকে গ্রেপ্তার করে বন্দি রেখেছিল, যে মানুষকে মুর্শিদাবাদের লোক ভয় করত, এখন আর আমি সেই মানুষ নই। বিশ্বাস করুন আলী সাহেব, আমার কথা এক বর্ণও মিথ্যে নয়। তারপর একটু থেমে নবাব আবার বলতে লাগল, লোকে বলছে আমার বদনামের সুযোগ নিয়ে, আমার দুর্বলতার সুবিধে নিয়ে আপনি নাকি কোম্পানির ফিরিঙ্গিদের সঙ্গে দুশ্মনী করছেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। লোকে যা বলে বলুক, তুমিও কি তাই বলো? মির্জা বলতে লাগল, লোকের কথা থাক, কিন্তু হঠাৎ বলা নেই কওয়া নেই কাশিমবাজার কুঠি ছেড়ে ওয়ার্সিবা চলে গেল কেন? তারপরে এই চিঠি, এই বলে একখানা চিঠি দেখালে বার করে। এর মানে কি? মির্জাফর আলী সাহেব চিঠিখানা হাতে নিয়ে পড়লে, তারপর পড়া হয়ে যাবার পর ফেরত দিলে। এর মানে এই মুর্শিদাবাদেই আমার মসনদের জন্য আমাকে লড়াই করতে হবে, আর আপনারা মানে আপনি, জগৎ শেঠ, ইয়ার লুথুপ, রাজা দুর্লভরাম, আপনারা সবাই আমাকে ত্যাগ করবেন। মির্জাফর সাহেব তবুও চুপ করে রইল। এটাই আমার জীবনের প্রথম লড়াই নয় আলী সাহেব। আপনারা সবাই জানেন, লড়াই করতে আমি ভয় পাই না। তামাম দুনিয়ার সকলের সঙ্গে আমি একলা লড়াই করতে রাজি। কিন্তু ওই যে আমি বললাম, এই মির্জা মহম্মদ আর সেই মির্জা মহম্মদ নয়। আমি আজ অন্য মানুষ। আপনি হয়তো জানেন না আলী সাহেব, আমি আজকাল রোজ কোরআন পড়ছি। আমি আজ সকলের ভালোবাসা চাই, মহব্বত চাই। তবে শুনুন কেন এমন হলো। আমি কলকাতা থেকে ফিরছিলাম। গঙ্গার ওপর তখন অনেক রাত। বজরার মধ্যে বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুমই আসছে না। মনের মধ্যে নানা রকম ভাবনা ভাবছি মসনদ পেয়ে আমার কী লাভ হলো, মসনদ পেয়ে আমার কী সুবিধে হলো। অথচ ছোটবেলায় জন্মাবার সঙ্গে সঙ্গে এই মসনদ নিয়েই আমার যত শত্রুতা। মসনদের জন্যই তো আমার রিশতেদারদের সঙ্গে এত ঝগড়া। জীবনে খুন খারাপি যা কিছু করেছি সব তো এই মসনদের জন্য। কিন্তু এটাই কি সেই মসনদ যার জন্য আমি এত কিছু করেছি? এই মসনদ আমাকে কি দিলে? এই মসনদ পেয়ে আমি কি পেলুম? ভাবতে ভাবতে ভাবনা আরও বেড়ে গেল। হঠাৎ কোথা থেকে একটা গানের সুর কানে ভেসে এলো। মনে হলো, এত রাত্রিরে কে গান গাইছে? বাইরে চেয়ে দেখলুম আর একটা বজরা যাচ্ছে উল্টো দিকে, আর গানটা আসছে ওই বজরার ভেতর থেকে। মির্জাফর আলী সাহেবের মুখে তখন কোনো কথা নেই। ভাবলেন, নবাব আজ কূটনীতির অন্য ঘোরালো পথ ধরে কথা বলছে নাকি? তা হোক, আজ কূটনীতির লড়াই হয়ে যাক এইখানে। তারপর আলী সাহেব, আমি সেই বজরাটা থামাতে বললাম। শুনলাম নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র সেই বজরায় আছে, আর গান গাইছে রামপ্রসাদ। আপনি রামপ্রসাদের গান নিশ্চয় শুনেছেন আলী সাহেব? আমি বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদার, কিন্তু মাঠে ঘাটে নদীতে নৌকোয় যারা দিনরাত একজনের নাম করে, সে তো আমি নই আলী সাহেব, সে তো রামপ্রসাদ। তার তো মসনদ নেই, জায়গির নেই, খেলাত নেই, সনদ নেই, ফারমান নেই। ভাবলাম দেখে আসি আর এক সুবাদারকে, যাকে বড়লোক গরিব সব লোক কি মানে।
তারপর গেলুম। আমাকে দেখে সেই রামপ্রসাদ উর্দু গজল গান ধরলে, সেইয়া গেও পরদেশ, সখীরে কা করু ম্যায়। আমি বললুম, না, তোমার ওই মায়ের গানটা গাও। মির্জা মোহাম্মদ বলতে লাগল। তারপর আলী সাহেব সে গাইতে লাগলে, মা গো আমার এই ভাবনা, আমি কোথায় ছিলাম। হঠাৎ ফটকের বাইরে কার যেন টোকা পড়ল। মির্জা মোহাম্মদ বললে, কে? মির্জাফর আলী বললে, আমি দেখে আসছি। মির্জা বললেন, আলী সাহেব, এখন যাকে তাকে ঢুকতে দেবেন না। আজকে আমি অনেক কথা বলতে এসেছি, আমার সব কথা আপনাকে শোনাব। মির্জাফর আলী সাহেব বললে, ঠিক আছে, আমি আর কাউকে ঢুকতে দেব না, তোমার কথাই শুনব। তবুও দেখে আসি কে কি জন্য ডাকছে। এই বলে মির্জাফর আলী সাহেব ফটক খুলতে গেল। এও ইতিহাসের এক আশ্চর্য ঘটনা। একদিন যে নবাব মতিঝিলের দরবারে সবাইকে ডেকে এনে কুর্নিশ করতে বাধ্য করেছে, সেই নবাবকেই আবার নিজের গরজে একদিন যেতে হয়েছে নিজের উমরাহের বাড়িতে তোষামত করে খুশি করতে। কথায় বলে, গরজ বড় বালায়, কিন্তু নবাবের গরজ আরও বড় বালায়। কিন্তু পৃথিবীর যত বাদশাহ যত নবাবতীতে পাপ করে গিয়েছে, সবই যেন একলা নবাব সিরাজ উদ্দৌলারই দায়িত্ব। সকলের সব অপরাধের দায় যেন নবাবের ঘাড়েই এসে পড়েছে। চোখের সামনে যেন নতুন যুগের নতুন মানুষরা এসে নবাব সিরাজ উদ্দৌলার সামনে জবাবদিহি চাইছে। বলছে, জবাব দাও, তোমার পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ অতিবৃদ্ধ প্রপিতামহ এমনকি প্রাগৈতিহাসিক সব মানুষের সব গুনার প্রায়শ্চিত্ত করো। কে? কারা? মির্জাফর সাহেব দরজা খুলতে গিয়েছিল, এইবার ফিরে এলো। মির্জা মোহাম্মদ আবার জিজ্ঞেস করলে, কে কে এসেছিল এখন? মির্জাফর সাহেব বললে, কেউই না, এমনি। এমনি মানে? এমনি কখনো দরজায় শব্দ হয়? মির্জাফর সাহেব বললে, হয় হয় মির্জা, হয়। এমন শব্দ আমি প্রায়ই শুনি, দিনে রাত্রে দুপুরে, প্রায় যেন মনে হয় কি যেন আমার দরজায় ঘা দিলে। সত্যিই হয় আলী সাহেব? সত্যিই আপনার মনে হয় কে যেন দরজায় ঘা দিলে? হ্যাঁ মির্জা সাহেব, সত্যিই হয়। কিন্তু আমি ভেবেছিলাম শুধু আমি একলাই শুনি, আমি একলাই শুনতে পাই, আর কারোর হয় না। কিন্তু কেন এমন হয় আলী সাহেব? কে অমন করে ধাক্কা দেয়? কারা? মির্জাফর সাহেব বললে, ও কিছু নয়, ও মনের ভুল। সত্যি বলছেন মনের ভুল? সত্যি বলছেন কিছু নয়। কিন্তু আমি ভাবতুম ও শুধু আমারই হয়। আমি ভাবতুম সামনে হয়তো আমার খুব বিপদ আসছে, ও তারই ইঙ্গিত। মির্জাফর বললে, ও নিয়ে তুমি আর ভেবো না, ওতে আরও শরীর খারাপ করবে। কিন্তু শরীরের আমার কী দোষ আলী সাহেব? ওদিকে যখন কাশিমবাজার কুঠি থেকে সবাই পালিয়েছে, ওদিকে ক্লাইভ সাহেব যখন মুর্শিদাবাদে আসবে বলে শাসাচ্ছে, তখন শরীর খারাপ হবে না? আমার শরীর খারাপ হবে না তো কার হবে? কিন্তু আমি কি করেছি বলতে পারেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি যে আপনারা এমন করে মুর্শিদাবাদে সর্বনাশ করছেন? মুর্শিদাবাদ আপনাদের কাছে কি দোষ করল? আর যদি ফিরিঙ্গিরা এসে এখানে হামলা করে, তখন মুর্শিদাবাদের মানুষদের কে রক্ষা করবে? মির্জাফর সাহেব বললে, কিন্তু আমাকে এসব কথা বলছো কেন তুমি? আমি কে? আমাকে তো তুমি নিজামত থেকে তাড়িয়ে দিয়েছ। আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি? তুমি তোমার মীরবক্সি মোহনলালকে সেলাম করে তবে দরবারে ঢুকতে বলে দিয়েছ সকলকে। আমি যদি সেই নিয়ম না মেনে থাকি, সে কার দোষ? আমার না তোমার? আমার যদি আত্মসম্মান বলে কোনো জিনিস থাকে, তো সে কি আমার দোষ না গুণ? তুমি বাংলার নবাব, তোমার যেমন আত্মসম্মান আছে, তেমনি তোমার প্রজাদেরও আত্মসম্মান থাকতে পারে। কিন্তু সেই অপরাধের জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন?
কে বললে আমি তোমাকে শাস্তি দিয়েছি? আপনি ইংরেজদের সঙ্গে হাত মেলাননি? আপনি আমাকে মসনদ থেকে উৎখাত করবার জন্য ফিরিঙ্গি সাহেবদের সঙ্গে ষড়যন্ত্র করছেন না বলতে চান? আপনি বলতে চান আমি যা কিছু শুনেছি সব মিথ্যে? তাহলে আমি কেন দরবার ছেড়ে আপনার এই জাফরগঞ্জের বাড়িতে এলুম? বিপদে না পড়লে কি কোনো নবাব এমন করে তার ওমরাহের বাড়িতে একলা একলা আসে? তুমি তো আমাকে ধরে নিয়ে যাবার জন্য ফৌজ পাঠিয়েছিলে। আমি যাব না জেনেই তুমি ফৌজ ফেরত পাঠাবার হুকুম নিয়ে নিজে এসেছো। এ তো তোমার নিজেরই গরজ। নিজের গরজেই তুমি এসেছো আমার কাছে। মির্জা মোহাম্মদ বললে, তা না হয় নিজের গরজেই হলো, তবু তো আমি নবাব। আপনিও তো একদিন এই নিজামতের নিমক খেয়েছেন। না হয় সেই নিমকের দোহাই দিয়েই আমি আপনার কাছে আমার আর্জি পেশ করছি। মির্জাফর সাহেব বললে, অমন করে তুমি বলো না, সোজা করে বলো কি বলতে চাও। দোষ আমার কি আপনার? আপনি ফিরিঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করছেন কি করছেন না সে তর্ক না হয় এখন থাক, সে না হয় পরেও কোনো দিন ফায়সালা হতে পারে, কিন্তু আমি চাই আপনি এখন আমার সঙ্গে থাকুন। কি হিসেবে থাকব? আপনার যা ইচ্ছে, আমি কিছু বলবো না। ফিরিঙ্গিদের সঙ্গে এখন আমার যে ফায়সালা চলছে তাতে আপনি আমার দলে থাকুন, এটাই আমার ইচ্ছে। আপনিও বাংলা মুলুকের একজন মানুষ, বাংলা মুলুকের যাতে ভালো হয় আপনি তাই করুন। আমি আর কিছুই চাই না। যাদের সঙ্গে আমার শত্রুতা তারা আমারও কেউ নয়, আপনারও কেউ নয়। তারা বিদেশ থেকে এসেছে, এসে এখানে আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে আমাকে চোখ রাঙাবে। এই অপমান কি আমার একলার? আপনার অপমান নয়? আমার কোনো ক্ষতি হলে কি আপনার ক্ষতি হবে না? এ কথা কেন বলছো আমাকে? আমি কি কিছুই বুঝি না? সবই বোঝেন আপনি, মানছি, কিন্তু মানুষের মনে একবার যখন অভিমান হয় তখন কি আর কিছু তার মনে থাকে? আপনি আমার ওপর অভিমান করে ওদের সঙ্গে হাত মিলিয়েছেন আমার সর্বনাশ করার জন্য, কিন্তু আমার সর্বনাশ তো আপনারও সর্বনাশ। আমার সর্বনাশ হলে আপনি কি ভেবেছেন আপনি বাঁচবেন? বলুন, বাঁচবেন আপনি? মির্জাফর সাহেব বললে, আমার কথা এখন কিছু বলবো না, বললে তোমার যা মনের অবস্থা তা তুমি বিশ্বাসও করবে না। আলী সাহেব, এখন আর কথা বলবার সময় নেই। কথা যা বলবার তা পরে হবে, তখন আপনি যত কথা বলবেন আমি সব শুনব। আমার দিককার কথাও আপনি তখন শুনবেন। এখন আমি আপনাকে শুধু একটাই অনুরোধ করব। বলুন, আপনি রাখবেন? বলো। আপনি আমার সামনে কোরআন ছুঁয়ে বলুন যে এই লড়াইতে আপনি ফিরিঙ্গিদের সাহায্য করবেন না। এই লড়াইতে আপনি মুর্শিদাবাদের স্বার্থ দেখবেন, বাংলা মুলুকের স্বার্থ দেখবেন, বাংলার মসনদের স্বার্থ দেখবেন, আর আমার স্বার্থ দেখবেন। মির্জাফর সাহেব চুপ করে কিছুক্ষণ ভাবল। আপনি চুপ করে থাকবেন না আলী সাহেব, কোরআন নিয়ে আসুন, কোরআন ছুঁয়ে আপনি দিব্যি করুন। কোরআন ছুঁয়ে দিব্যি করলে আমি সব ভুলে যাব আলী সাহেব। আপনার বিরুদ্ধে আমি যা কিছু শুনেছি সব ভুলে যাব। একবার ফিরিঙ্গিদের কলকাতা থেকে তাড়িয়ে দিলে তখন আপনি যা চাইবেন আলী সাহেব সব দেব। আপনি যদি মুর্শিদাবাদ ছেড়ে নিজের পরিবার নিয়ে দিল্লি গিয়েও বাস করতে চান তাও দেব। আমি সমস্ত বন্দোবস্ত করে দেব আপনার। আপনার যাতে সারা জীবন ভরণ পোষণের কোনো কষ্ট না হয় তার ব্যবস্থাও আমি করব, কথা দিচ্ছি। আনুন, আপনি কোরআন আনুন। মির্জাফর সাহেব বললে, আমার মুখের কথা তুমি বিশ্বাস করবে না? আপনার মুখের কথাই আমি বিশ্বাস করেছি আলী সাহেব। সেই মুখের কথাটা না হয় কোরআনের সামনেই হোক। আমি যে আজকাল কোরআন পড়ি আলী সাহেব, কিন্তু কোরআন ছুঁয়ে তো আগেও দিব্যি করেছি কতবার, তবুও তো তুমি আমাকে অবিশ্বাস করেছ। এ তো প্রথম নয়। তবুও আপনি কোরআন আনুন আলী সাহেব। অন্যবারের সঙ্গে এইবারের তুলনা করবেন না। এইবার আরও খারাপ অবস্থা মুর্শিদাবাদের। এবার হয় হিন্দুস্থান বাঁচবে নয়তো যাবে। আমি বাঁচলেই তবে হিন্দুস্থান বাঁচবে আলী সাহেব। হিন্দুস্থান বাঁচলে আপনি, আমি, উমিচাঁদ, জগৎ শেঠ সবাই বাঁচব। ভাববেন না আমি মারা গেলে আপনারা বেঁচে যাবেন।
এই বিপদ আমার আপনার সকলের। আনুন আপনি, কোরআন আনুন। মির্জাফর কোরআন আনতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আর জাফরগঞ্জের দেবতা, মতিঝিলের দেবতা, মহিমাপুরের দেবতা, হাতিয়ারগড়, কলকাতা, হিন্দুস্থান, ইংল্যান্ড, সকলের দেবতাই সবার অলক্ষ্যে মিটিমিটি হাসলেন।